শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিত রায়, আমি সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমাদের বিদ্যালয়টি হচ্ছে যে ঢাকা জেলার তেজগাঁও থানার অন্তর্ভুক্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও আমাদের বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক সংযুক্ত। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। তোমাদেরকে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যে প্রথম অধ্যায়, যা প্যাটার্ন নামে পরিচিত। নিচে এবং এই প্যাটার্ন অধ্যায়টির উপরে আমি দুটি অনলাইন ক্লাস আমি নিয়েছি। আজকে আমি তৃতীয় অনলাইন ক্লাসটি আমি নিব। তাহলে তোমরা স্লাইডে একটি খেয়াল করো। এই যে অষ্টম শ্রেণী, এই যে বিষয় গণিত ব্র্যাকেটে পাটিগণিত, কারণ প্যাটার্ন অধ্যায়টি গণিত শাস্ত্রের পাটিগণিত শাখার অন্তর্ভুক্ত। এরপর প্রথম অধ্যায় প্যাটার্ন। আর নিচে আমার নাম অনুজিত রায়, সহকারী শিক্ষক, বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। ঠিক আছে, তাহলে আমরা আজকে উম, আমাদের প্যাটার্নের উপর তৃতীয় অনলাইন ক্লাসটি শুরু করি। এই যে প্রথম অধ্যায়, এরপরে হচ্ছে প্যাটার্ন। এই যে দেখো জ্যামিতিক প্যাটার্ন। আচ্ছা প্যাটার্ন আজকের আলোচনা শুরু করার আগে আমরা পূর্বের বিষয়গুলো একটু পুনরালোচনা করি। প্রথম ক্লাসে আমরা প্যাটার্ন কি সেটি আলোচনা করেছি, এবং আলোচনা করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি প্যাটার্ন হচ্ছে একটি নিয়ম, যেখানে একই জাতীয় যে বস্তুকে এমন ভাবে সাজানো হয় যে যাতে পরবর্তী বস্তুটি কি হবে সেটি আমি উপলব্ধি করতে পারি। এবং এই আলোচনায় আমরা দেখা গিয়েছে যে দুই ধরনের প্যাটার্নের সাথে পরিচিত হয়েছি। একটি হচ্ছে দৃশ্যমান প্যাটার্ন, একটি হচ্ছে বিমূর্ত প্যাটার্ন। এবং এই বিমূর্ত প্যাটার্ন এবং স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দিয়ে একটি বিমূর্ত প্যাটার্ন, সেটি আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি। এবং বিমূর্ত প্যাটার্নেরই একটি বিশেষ রূপ হচ্ছে সমান্তর ধারা, যেখানে পাশাপাশি সাজানো পরপর যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় একই হবে। ঠিক আছে, এবং দেখা গিয়েছে যে এবং সমান্তর ধারার সংক্রান্ত আমরা দুটো সূত্র প্রমাণ সাপেক্ষে প্রতিষ্ঠা করেছি, যে কোনো একটি সমান্তর ধারা দেওয়া থাকলে ওই ধারার n তম পদ কি হবে এবং ওই ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল কি হবে। এবং এই দ্বিতীয় অনলাইন ক্লাসে আমরা এই দুটি সূত্র প্রতিষ্ঠা করে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল এবং প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে হবে তা আমরা নির্ণয় করেছি। আবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল থেকে প্রাপ্ত সূত্রকে কাজে লাগিয়ে আমরা প্রথম n সংখ্যক যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলকে কাজে লাগিয়ে প্রথম n সংখ্যক যে যোগ স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে হবে তাও আমরা প্রতিষ্ঠা করে দেখিয়েছি। এবং দ্বিতীয় ক্লাসে আলোচনা শেষে সৃজনশীল প্রশ্ন হিসেবে আমরা তিনটি বাড়ির কাজ দিয়েছি। আশা করি তোমরা সেই বাড়ির কাজগুলো তোমরা সুষ্ঠুভাবে সমাধান করতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় গত ক্লাস বা তার আগের ক্লাসে, আমাকে অবশ্যই ইনবক্সে জানাতে কোনো রকম হেজিটেট ফিল করবে না। আমি যতটা সম্ভব সহজভাবেই তোমাদেরকে আবার বিষয়টি বুঝিয়ে দিব। তাহলে আর আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আচ্ছা, জ্যামিতিক প্যাটার্নে দেখো কি লেখা, কোনো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নভুক্ত প্রথম কয়েকটি সংখ্যাকে এমনভাবে কোনো জ্যামিতিক চিত্রের সাহায্যে যদি উপস্থাপন করা হয় যেন পরবর্তী সংখ্যাটির জ্যামিতিক আকৃতি কিরূপ হবে তা উপলব্ধি করা যায়, তাহলে জ্যামিতিক আকৃতি দ্বারা নির্দেশিত এরূপ স্বাভাবিক সংখ্যার প্যাটার্নকে জ্যামিতিক প্যাটার্ন বলে। আচ্ছা, এখন এই যে যে জ্যামিতিক প্যাটার্নের যে সংজ্ঞাটি তোমরা যে দেখেছো, এটি এমনিতে একটু দুর্বোধ্য বা একটু বুঝতে অসুবিধা হলেও উদাহরণটি দিলে আর কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আমরা একটু উদাহরণে চলে আসি। উদাহরণ, নিচের চিত্রগুলো লক্ষ্য করো। জ্যামিতিক চিত্রগুলোতে সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে একই জাতীয় আকৃতি গঠন করেছে। আচ্ছা, এখন আমরা দেখো যে নিচের জ্যামিতিক চিত্রগুলো আমরা এখন দেখি। এই যে দেখো প্রথম চিত্রে দেখো একটি চতুর্ভুজ গঠিত হয়েছে চারটি একই জাতীয় এবং একই আকৃতির চারটি কাঠি নিয়ে। এবার দেখো কোনাকুনি, এই যে এই চতুর্ভুজের উপরের আর নিচের শীর্ষবিন্দুকে দুটিকে আরো দুটি কাঠি কিন্তু এখানে সংযুক্ত হয়েছে। তাহলে এই পুরাটা কিন্তু একটি, দেখো যে এটা কিন্তু এমনিতে তোমরা ছোটবেলা যে ছবি আঁকতে, এটি কিন্তু একটি মানে ঘরের মতো কিন্তু মনে হচ্ছে, এটি একটি ঘরের ছবি, এটিকে একটি ঘর হিসেবেই চিন্তা করো।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এখানে একটাই ঘর, ঠিক আছে। এবার দ্বিতীয় চিত্রটিতে দেখো এই যে এরকম ঠিক আগে আরেকটি ঘর কিন্তু এঁকেছি, কিন্তু এটির সাথে পাশাপাশি আরেকটি ঘরকে সংযুক্ত করেছি। তাহলে প্রথম চিত্রে হচ্ছে যে প্রথম চিত্রে একটি ঘর আর দ্বিতীয় চিত্রে পাশাপাশি সংযুক্ত দুটি ঘর, ঠিক আছে। এবার তৃতীয় চিত্রে দেখো, তৃতীয় চিত্রে এই যে পাশাপাশি সংযুক্ত কিন্তু তিনটি ঘর, ঠিক আছে। এবার চতুর্থ চিত্রে দেখো, আচ্ছা আচ্ছা, প্রথমে দেখো প্রথম চিত্রে একটি ঘর, দ্বিতীয় চিত্রে দুটি ঘর, তৃতীয় চিত্রে পাশাপাশি সংযুক্ত তিনটি ঘর। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে যে চতুর্থ চিত্রে নিশ্চয়ই পাশাপাশি সংযুক্ত চারটি ঘর হবে, ঠিক আছে। উপরের চিত্র থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চতুর্থ চিত্রটি হবে নিম্নরূপ, এই যে চারটি ঘর, আর নিচে এই যে চিত্র 4, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু তাহলে এই যে এই চিত্রগুলো দেখে যে পরবর্তী চিত্র, তাহলে এগুলো এই যে চিত্রগুলো কিন্তু একটা যে বিশেষ ধরনের এই জ্যামিতিক চিত্রগুলো, তাহলে যে ধরনের প্যাটার্নকে নির্দেশ করছে সেটি কিন্তু একটি জ্যামিতিক প্যাটার্ন। এখন এই চারটি চিত্রকে পরবর্তী স্লাইডে আমরা একটু পাশাপাশি স্থাপন করব, ঠিক আছে। এই যে দেখো, প্রথম চিত্রে দেখো যে এই যে এবার চারটি চিত্রকে আমরা পাশাপাশি স্থাপন করি। এই যে চিত্রগুলোকে পাশাপাশি স্থাপন করা হয়েছে। এবার প্রত্যেকটা চিত্রে কয়টি কাঠি আছে সেটি গুনি। দেখো প্রথম চিত্রে 1, 2, 3, 4, উপরে আরো দুটো 5, 6। তাহলে প্রথম চিত্রে কয়টি কাঠি আছে? 6টি কাঠি। তাহলে প্রথম চিত্র হতে প্রাপ্ত কাঠি সংখ্যা 6। এবার দ্বিতীয় চিত্রে দেখো, দ্বিতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6। এই যে দ্বিতীয় চিত্রটিতে দেখো, এটাতে সবগুলো কাঠি আর আলাদাভাবে কষ্ট করে গোনার দরকার নেই, প্রথম চিত্রের শেপটাই কিন্তু এখানে আছে, তাইলে এখানেও 6টি কাঠি। কিন্তু এখানে এবার দেখো যে এইটার সাথে যেহেতু পাশে আরেকটি ঘর যুক্ত আছে, তাহলে দেখো 6-এর পর থেকে গুনি 7, 8, 9, 10, 11। তাহলে দ্বিতীয় চিত্রে প্রাপ্ত কাঠি সংখ্যা 11। এবার তৃতীয় চিত্রে দেখো, এখানে কিন্তু তিনটি ঘর পাশটা, তাহলে দুইটা ঘর আগে থেকেই ছিল, তাহলে দুইটা ঘরে কাঠি সংখ্যা 11। এবার তৃতীয় ঘরটির কাঠি যদি গুনি, তাহলে 11 পর 12 থেকে 12, 13, 14, 15, 16। এই যে তৃতীয় চিত্র হতে প্রাপ্ত কাঠি সংখ্যা 16। এবার চতুর্থ চিত্রে দেখো, যে চারটি ঘর পাশাপাশি সংযুক্ত, তার মধ্যে তিনটি ঘর আগে থেকেই আছে, কাঠি সংখ্যা 16। তাহলে এবার চতুর্থতে দেখো 17, 18, 19, 20, 21। দেখো চতুর্থ চিত্র হতে প্রাপ্ত কাঠি সংখ্যা 21। তাহলে আমরা সহজেই প্রত্যেকটা চিত্রে কাঠি সংখ্যা বের করতে পেরেছি, ঠিক আছে। এখন দেখো কাঠির সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হিসেবে ধরলে প্যাটার্নটি হবে নিম্নরূপ। এখন কাঠির সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হিসেবে যদি ধরি, তাহলে প্যাটার্নটি কি হবে? এখন দেখো যে এইখানে দেখো যে এই যে যে উপরে চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4, এই চিত্রগুলো কিন্তু একটি জ্যামিতিক প্যাটার্ন তৈরি করেছে। এবার এই জ্যামিতিক প্যাটার্নকে আমি এবার স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে পরিবর্তিত করব, ঠিক আছে। এখন দেখো প্রথম চিত্র থেকে প্রাপ্ত কাঠির সংখ্যা 6, এটিকে প্রথম পদ বিবেচনা করব। দ্বিতীয় চিত্র থেকে প্রাপ্ত কাঠির সংখ্যা 11 হবে দ্বিতীয় পদ। তৃতীয় চিত্র থেকে প্রাপ্ত কাঠির সংখ্যা 16 হবে তৃতীয় পদ। চতুর্থ চিত্র থেকে প্রাপ্ত কাঠির সংখ্যা হচ্ছে চতুর্থ পদ, এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কমা কমা দিয়ে পাশাপাশি আমরা উপস্থাপন করব। এই যে 6, 11, 16, 21 এগুলো নিচে নিচে ছিল, এগুলোকে কমা দিয়ে পাশাপাশি করেছি, তারপরে 21-এর পর কমা দিয়ে ডট 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 দিয়েছি। আচ্ছা, এবার তোমরা একটু খেয়াল করো যে এই যে প্রথম পদ আর দ্বিতীয় পদের ব্যবধান 11 থেকে 6 বিয়োগ করলে 5, দ্বিতীয় পদ 11 আর তৃতীয় পদ 16, পার্থক্য যদি বের করি 16 থেকে 11 বিয়োগ করলে 5, তৃতীয় পদ 16, চতুর্থ পদ 21 যদি আমি পর্যবেক্ষণ করি, তাহলে তাদের পার্থক্য কিন্তু 5 হবে। প্রত্যেকবারই দেখা যাচ্ছে পরপর দুটি পদের পার্থক্য কিন্তু 5 হচ্ছে। তাহলে এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটি নিঃসন্দেহে একটি সমান্তর ধারা হবে। এই যে এই প্যাটার্নটি একটি সমান্তর ধারা, কারণ প্যাটার্নটিতে বিদ্যমান পরপর দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য প্রত্যেক ক্ষেত্রে 5, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্যাটার্নের সূত্রে চলে যাই। আমরা জানি যে প্যাটার্নের প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি, আর সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করি। এখানেও তাই করব। এই যে এখানে এই যে
প্রথম পদ এ সমান 6, এই যে 6 লেখা, আর সাধারণত ডি সমান এখানে 5। ঠিক আছে, তাহলে আমরা এবার ওই যে সমান্তর ধারা এন তম পদ নির্ণয়ের সূত্র আমরা প্রতিষ্ঠা করেছি। তাহলে আমি দেখি যে এই যে 6, 11, 16, 21 এই ধারায় এন তম পদটি কি হবে, সেটি পরবর্তী স্লাইডে সূত্র সহযোগে দেখি। এই যে সমান্তর ধারার সূত্র অনুসারে এই যে এন তম পদ এ প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন বিয়োগ 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু ডি। এখন এর মান 6 পাওয়া গিয়েছিল আর ডির মান 5 পাওয়া গিয়েছিল, আর এনটা যেহেতু অজানা তাহলে এন এর জায়গায় এনই থাকবে। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করি, কমার জায়গায় সমান, এর জায়গায় 6, যোগের জায়গায় যোগ, ফার্স্ট ব্র্যাকেট উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন বিয়োগ 1 এর জায়গায় উইদিন ফার্স্ট ব্র্যাকেট, আর অদৃশ্য গুণকে দৃশ্যমান করলাম আর ডি জায়গায় 5 নিলাম। এবার তার পরের স্টেপে এখন আমরা যে সিম্পলিফিকেশন করি। এই যে 6 যোগ, এখন আমরা এই যে এন বিয়োগ 1 এর সাথে 5 গুণ করলাম, এবং এটা কিন্তু বন্টন বিধি মেনে চলে, এটা আমরা জানি। 5 এর সাথে এন গুণ করে 5n, তারপরে এই যে এখানে এই মাইনাস এখানে বসিয়েছি, 5 একে 5। এবার পরবর্তীতে 5n আর 6 থেকে 5 বিয়োগ করলে যোগ 1। তাহলে সমান্তর ধারা অনুসারে n তম পদ হচ্ছে 5n প্লাস 1। ঠিক আছে, এবার সুতরাং প্যাটার্নটি এখন এই যে 5n প্লাস 1, এটি কিন্তু একটি বীজগাণিতিক রাশি, এবং বীজগাণিতিক রাশিতে অবশ্যই একটা অজানা সংখ্যা থাকে যাকে ইংরেজি অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং প্যাটার্নটি 5n প্লাস 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। ঠিক আছে, যেহেতু এন তম পদকে আমি এই যে এন এর মাধ্যমে প্রকাশ করেছি, তাহলে প্যাটার্নটি 5n প্লাস 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। ঠিক আছে, এবার তোমরা একটু দেখো যে যে পরবর্তী ধাপটি, অর্থাৎ এন তম পদে এখন এই যে যেহেতু এন তম পদ 5n প্লাস 1, এখন তার মানে এন তম যে যে যদি চিত্রটাতে যদি কাঠি সংখ্যা গুনি, তাহলে এন তম চিত্রে কাঠি সংখ্যা হবে 5n প্লাস 1। ঠিক আছে, আচ্ছা, এবার এই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে সেটি এখন আমরা সূত্র দিয়ে বের করি। এই যে এখন যদি 50টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে পদ সংখ্যা n সমান 50 হবে। এখন তোমরা এর আগে যে স্লাইডে তোমরা পাশাপাশি 4টি চিত্র তৈরি করছো, কিন্তু আমি চাচ্ছি যে পাশাপাশি এরকম 50টি চিত্র তৈরি করতে, এবং যেহেতু প্রথম চিত্রে একটি ঘর, দ্বিতীয় চিত্রে পাশাপাশি সংযুক্ত 2টি ঘর, তৃতীয় চিত্রে পাশাপাশি সংযুক্ত 3টি ঘর, তাহলে যে 50টি চিত্র যদি করি তাহলে 50তম তা অর্থাৎ শেষ চিত্রে পাশাপাশি সংযুক্ত 50টি ঘর কিন্তু হবে। এখন এই 50টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় মোট কত কাঠি সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে n সমান 50 অবশ্যই হবে। ঠিক আছে, আচ্ছা, এন সমান এন, এন বলতে কি বোঝায়? এন বলতে কিন্তু পদ সংখ্যাকে কিন্তু বোঝায়। তাহলে যদি কোনো সমান্তর ধারার শেষ পদটা যদি এন তম পদ হয়, অবশ্যই ওই ধারার পদ সংখ্যা এন হবে। ঠিক আছে, আর এখানে 50টি চিত্র তৈরি করা মানে হচ্ছে যে এটাকে যদি, তার মানে 50টা স্বাভাবিক সংখ্যাকে তো গঠন করা। তাহলে 50টা স্বাভাবিক সংখ্যাকে যদি গঠন করি, তাহলে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা এক একটি পদ, তাহলে ওখানে 50টি পদ হবে, তাহলে n সমান তাহলে 50 হবে। এখন সমান্তর ধারায় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সংক্রান্ত সূত্র প্রথম ক্লাসে আমরা প্রমাণ করেছি, এখন আমরা সে সূত্রটি প্রয়োগ করব। এই যে নির্ণেয় সমষ্টি, এবং ওই সমষ্টিকে আমি এস দিয়ে প্রকাশ করি, এবং ওই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এন বাই 2 উইদিন সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট এন বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই সূত্রটির সাথে তোমরা প্রথম দুটি ক্লাসে পরিচিত হয়েছো। এখন এন সমান যেহেতু এখানে 50, আর এ সমান আগে থেকেই জানি এ সমান 6, ডি সমান 5, এজন্য আমি এ, ডি আর এন এর মান বসালেই আমি প্রথম 50টি সংখ্যার সমষ্টি বের করতে পারবো। এই যে দেখো 50/2 সেকেন্ড ব্র্যাকেট 2 অদৃশ্য গুণকে দৃশ্যমান করে গুণ চিহ্ন দিলাম, এর জায়গায় 6 বসালাম, যোগের জায়গায় যোগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এন এর জায়গায় 50 বিয়োগ 1 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 1 ব্র্যাকেট ক্লোজ, অদৃশ্য চিহ্নকে দৃশ্যমান করলাম, গুণ 5 50/2। তারপরে এবং তোমরা জানো যে সরলের নিয়ম অনুযায়ী
ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করি, এই জন্য বাকিগুলো যা ছিল তাই 50 থেকে 1 বিয়োগ করে 49 হয়েছে। আর যেহেতু ব্র্যাকেটের ভিতরে দুটি সংখ্যা ছিল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর বিয়োগ করে একটি সংখ্যা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, শুধু সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমরা জানো যে একটা সিরিয়াল, এবং আমরা ব্র্যাকেটের কাজই করি আর ব্র্যাকেটের বাইরেই করি, সরল একটি ধারাবাহিকতা মেনে চলে, যে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। যেহেতু এখানে ভাগ নেই, তাহলে পরবর্তী ধাপ হচ্ছে গুণ। তাহলে এখানে কয়টি গুণ চিহ্ন আছে? যে এখানে দুটি গুণ চিহ্ন। প্রথম গুণ চিহ্নটি আছে 2 আর 6 এর মাঝখানে, তাহলে এই দুটো হিসাব করব। আর দ্বিতীয় গুণটি 49 আর 5 এর মাঝখানে, এ দুটো গুণফল হিসাব করা। বাকি চিহ্নগুলো এবং সংখ্যাগুলো যা ছিল তাই থাকবে। 6 দুগুণে 12 যোগ, তারপরে দেখা যায় 6425। তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 6425। ঠিক আছে? তাহলে সুতরাং 50টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 6425। ঠিক আছে? তাহলে আশা করি যে তোমরা এই স্বাভাবিক প্যাটার্নের এই উদাহরণটি, দুঃখিত, এই জ্যামিতিক প্যাটার্নের উদাহরণটি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার দেখো, উপরের উদাহরণটি জ্যামিতিক প্যাটার্নের একটি উদাহরণ। এরূপ জ্যামিতিক প্যাটার্নকে সমান্তর ধারাভুক্ত স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে রূপান্তরিত করে ওই ধারার যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্রম নির্ণয় করা যায় এবং প্রথম নির্দিষ্ট সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়। যেমন আমি এই প্যাটার্ন থেকে আমি এনতম প্রথমে এটাকে কি করেছি, আমার সুবিধার জন্য প্রথমে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বানালাম, সেখান থেকে এনতম পদটা কি হবে সেটি বের করলাম, তারপর প্রথম এন সংখ্যক পদের যোগফল বের করলাম, এবং আমি এন এর মান 50 করে প্রথম 50টি সংখ্যার যোগফল বের করলাম, যেটা 50টা চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যাকে নির্দেশ করে। ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো যে পরবর্তী আলোচনা। এবার দেখো যে বর্গ সংখ্যা, কোন সংখ্যাকে ওই সংখ্যার সমান সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ সংখ্যা বলে। আচ্ছা, এটা একটা সহজ উদাহরণ আমি দেই। মনে করো যে আমি একটি সংখ্যাকে নিলাম 7। ঠিক আছে? এখন 7কে আমি যদি 7 দিয়ে গুণ করি কত হয়? হ্যাঁ, 49 হয়। তাহলে 7 আর 7, 7কে 7 7 49। তাহলে এই 49 হচ্ছে ওই 7-এর বর্গ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এটা যে শুধু এই বর্গের এই সংজ্ঞা যে শুধু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য তা না, এটি দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ, তারপরে হচ্ছে যে সাধারণ ভগ্নাংশ বা যে কোনো মূলদ অমূলদ সংখ্যার ক্ষেত্রেই এই বর্গ সংখ্যার সংজ্ঞাটি প্রযোজ্য। এবার কিন্তু আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে কাজ করছি, স্বাভাবিক সংখ্যার ব্যাপারটিতে দেখো, কোনো স্বাভাবিক এবার সংখ্যাকে যদি অপর কোনো স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা সম্ভব হয়, তবে ওই স্বাভাবিক সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তোমরা যখন সপ্তম শ্রেণীতে পড়তে, সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়টি ছিল কিন্তু মূলদ ও অমূলদ সংখ্যা, এবং সেখানে প্রথম অনুশীলনীতেই কিন্তু যে বর্গমূলের আলোচনা কিন্তু করা হয়েছে। এবং বর্গের মূল বুঝতে গেলে অবশ্যই বর্গের ধারণাটি করতে হবে। যেমন পূর্ণ বর্গ, তার মানেটা কি? এটি হচ্ছে যে পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ বর্গ মানে কি? পূর্ণ সংখ্যার বর্গ। আর শূন্য ছাড়া সব পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে আমি একটি স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে বলতে পারি। ঠিক আছে? যেমন একটু আগে তোমাদেরকে আমি বললাম যে 7, 7-এর বর্গ, 7কে 7 দিয়ে গুণ করলে 49 হয়। তাহলে 49 হচ্ছে একটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। আবার 49 যে 7-এর বর্গ, সেই 7ও কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার পূর্ণবর্গ সংখ্যাকে যে স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা হয়, সে সংখ্যাটিকে প্রথমে লিখে তার উপরে ডান দিকে 2 লিখে ওই পূর্ণবর্গ সংখ্যাকে উপস্থাপন করা হয়। আচ্ছা, এখন এটাতে দেখো একটি উদাহরণ লক্ষ্য করো। এই যে আচ্ছা, আচ্ছা দেখো উদাহরণস্বরূপ, এই যে আগে বর্গ সংখ্যার সংজ্ঞার সাথে আমরা আগে এটাকে মিলাই, কোন সংখ্যাকে ওই সংখ্যার সমান সংখ্যা দিয়ে গুণ করলে। এখন সংখ্যাটা মনে করো 8, তাহলে ওই সংখ্যার সমান 8-এর সমান অবশ্যই 8ই হবে। তাহলে 8কে আমি 8 দিয়ে গুণ করলাম, গুণ করে গুণফল কি পেলাম? 64 পেলাম। তাহলে
এই যে তাহলে আমি কি বললাম, যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে। তাহলে 8কে তার সমান সংখ্যা 8 দিয়ে গুণ করলে 64 পেলাম। তাহলে এই 64কে তাহলে কিন্তু 8-এর বর্গ বলা হয়, কারণ এখানে গুণফল 64। তাহলে অতএব 8-এর বর্গ হলো 64। তাহলে বর্গ সংজ্ঞা একটা সুস্পষ্ট উদাহরণ কিন্তু এখানে বুঝলাম। এরপরে দেখো যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি অপর কোনো স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়, তবে ওই স্বাভাবিক সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এখন দেখো যে 64 যে 8-এর বর্গ, এখন 64টা কি, যেহেতু একটি স্বাভাবিক সংখ্যা, আবার 64 যে 8-এর বর্গ, 8ও কিন্তু আরেকটা স্বাভাবিক সংখ্যা। তাইলে একটি স্বাভাবিক সংখ্যা 64কে আমি আরেকটি স্বাভাবিক সংখ্যা 8-এর বর্গ হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে 64 অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে প্রথম কথা হচ্ছে সংখ্যাটিকে আগে স্বাভাবিক সংখ্যা হতে হবে, এটা প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন, দেখতে হবে যে ওই স্বাভাবিক সংখ্যাটিকে আমরা কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করতে পারি কি না। যদি আমি পারি তাহলেই ওই প্রদত্ত স্বাভাবিক সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন 64 এখানে একটি স্বাভাবিক সংখ্যা, আবার 64কে যে আমি 8-এর বর্গ হিসেবে প্রকাশ করি সেই 8ও কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে 64 যেহেতু একটি স্বাভাবিক সংখ্যার বর্গ, 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখো শেষ লাইনটি, পূর্ণবর্গ সংখ্যাকে যে স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে পূর্ণবর্গ সংখ্যা কি 64, এর জন্য এখানে 64কে পর আপনি সমান চিহ্ন লিখলাম, যে স্বাভাবিক সংখ্যার বর্গ। 64 যেহেতু 8-এর বর্গ, তাহলে তাহলে সে সংখ্যাটিকে প্রথমে লিখে, 64 যেহেতু 8-এর বর্গ, তাহলে আমি প্রথমে 8 লিখলাম। তাহলে তার উপরে ডান দিকে, এই যে 8-এর উপরে ডান দিকে 2 লিখলাম। 2 লিখে, এটা কেন 2 লিখলাম, কারণ এখানে 2টা 8-এর গুণফল কিন্তু 64 হয়েছে, এই জন্য 8-এর উপরে কিন্তু 2 লিখলাম। এবং তোমরা বীজগণিতে 6 থেকে পৌঁছে 2টা এবং 8 হচ্ছে ভিত্তি আর 2 হচ্ছে 8-এর সূচক, যা বীজগণিতে ষষ্ঠ শ্রেণীতে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে আমরা দুটো বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম, একটি হচ্ছে যে জ্যামিতিক প্যাটার্ন, আর একটি হচ্ছে বর্গ সংখ্যা। ঠিক আছে, এবার আলোচনার শেষের বিষয়বস্তু তোমরা একটু দেখো। এই যে স্বাভাবিক সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এটা আছে। এখন কিছু কিছু স্বাভাবিক সংখ্যা আছে, যেমন এখানে 64কে কি আমি একটি স্বাভাবিক সংখ্যার বর্গ রূপে প্রকাশ করেছি। আবার কিছু কিছু স্বাভাবিক সংখ্যা আছে যেটাকে দুটি দুটি এমন দুটি সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করা সম্ভব, যে দুটি সংখ্যা প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। এখন তোমরা একটু উদাহরণটা একটু দেখো। এই যে 10, হ্যাঁ, আচ্ছা 10কে আমরা 1+9 লিখতে পারি কিনা। আবার আবার কি, এক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ একে একের স্কোয়ার লেখা যায়, যোগ। আর 9ও পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে 3-এর স্কোয়ার লেখা যায়। তাহলে 10কে দেখো যে একের স্কোয়ার যোগ 3-এর স্কোয়ার, দুটি পূর্ণবর্গ সংখ্যা যোগফল হিসেবে প্রকাশ করলাম। এই যে আবার 41কেও আমি আবার এই যে দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যাকে দুটি পূর্ণবর্গ সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করার বিষয়টিকে আমি দুটি উদাহরণ দিয়ে ব্যক্ত করলাম। এবার তোমরা দেখো যে পরবর্তী ধারণাটিতে আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন দেখো এই যে 50কে আমি যদি এক প্রথম, আচ্ছা এখন আমি একটু ব্যাপার দেখো, যে সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কিন্তু অবশ্যই 1, তাই না। আচ্ছা, তাহলে 1কে কি লেখা যায়, 1x স্কোয়ার। তারপর এখন 1-এর সাথে 49 যোগ করলে 50, আবার 49কে 7-এর স্কোয়ার, তাহলে 50কে 1-এর বর্গ যোগ 7-এর বর্গ। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যা দুটি পূর্ণবর্গের যোগফলে প্রকাশ করেছি। আবার 50কে 25 যোগ 25 লিখতে পারি, 5-এর বর্গ যোগ 5-এর বর্গ। যদিও এখানে দুটি পূর্ণবর্গ সংখ্যাই সমান, তবে এটা যদিও এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আমরা দুটি পূর্ণবর্গের যোগফল হিসেবে প্রকাশ করতে পেরেছি কিনা সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। এরপরে দেখো 65, এটিকেও দেখো যে এই যে 1+64, 1-এর বর্গ যোগ 8-এর বর্গ, 1-এর বর্গ 1 আর 8-এর বর্গ 64, 64 আর যোগ করলে 65 হয়। আবার 4-এর বর্গ 16, 7-এর বর্গ 49, 16 আর 49 যোগ করলেও 65 হয়। তাহলে একই স্বাভাবিক সংখ্যাকে আমরা একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি।
ঠিক আছে? তাহলে আমরা আজকে আমরা একটা নতুন দুটো বিষয় জানলাম যে যে একটি হচ্ছে যে জ্যামিতিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন কে কিভাবে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করা যায় এবং স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করে যে সমান্তর ধারার সংক্রান্ত সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে আমরা যে একটি নির্দিষ্ট সংখ্যক চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার সেটি কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা কিন্তু বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। অবশ্য বর্গ সংখ্যাটি কোনো নতুন বিষয় না, এটি তোমরা সপ্তম শ্রেণীতেই পড়েছো, কিন্তু একটি বিষয় জানলাম যে কিছু কিছু স্বাভাবিক সংখ্যাকে একাধিক পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে? তাহলে তোমরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও আমি তোমাদেরকে আবার বলছি, আমি আবার ভিডিও আকারে পাঠাবো এবং দরকার পড়লে প্রত্যেকটি স্লাইড ছবি আকারে তোমাদের মেসেঞ্জারে পাঠাবো। কোনো বিষয় যদি সমস্যা থাকে আমাকে বারবার মেসেঞ্জারে তোমরা আমাকে তোমরা জিজ্ঞেস করবে। ঠিক আছে? তাহলে এবার আজকে তোমরা এবার আমি কিছু বাড়ির কাজ দিই, বাড়ির কাজটি তোমরা একটু খাতায় তুলে নাও। এই যে সৃজনশীল প্রশ্ন 1 নম্বর, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে দেখো, আগে আগে তোমরা বাড়ির কাজটা বুঝে নাও। এই যে এটা একটা কিন্তু, এই যে এটা একটা জ্যামিতিক চিত্র, এখানে দেখো যে একটা কাঠি আছে। আবার এখানে দেখো এই যে পাশাপাশি দুটি একই রকম জ্যামিতিক শেপ। ঠিক আছে? মানে এখানে প্রথম চিত্রে একটি চতুর্ভুজ, দ্বিতীয় চিত্রে পাশাপাশি দুটি চতুর্ভুজ, আবার তৃতীয় চিত্রে পাশাপাশি তিনটি চতুর্ভুজ। এবার দেখো ক, কাঠির সংখ্যা তালিকা করো। খ, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। আচ্ছা, কাঠির সংখ্যা তালিকা করো, এটা একটু বুঝতে হবে। তার মানে প্রথম চিত্রে কয়টি কাঠি সেটা বের করতে হবে, দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি বের করতে হবে, তৃতীয় চিত্রে মোট কয়টি কাঠি বের করতে হবে, এবং জ্যামিতিক প্যাটার্নের আলোচনায় কিভাবে প্রত্যেকটি চিত্রে কাঠি সংখ্যা বের করা যায় সেটি আমি দেখিয়ে দিয়েছি। সেভাবে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত বের করবা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত। এরপর তোমরা যে ক নাম্বার যেটা করবো, ওই কাঠির সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে রূপান্তর করলে প্যাটার্নটি কি হয় সেটি ক নম্বরে তোমরা লিখবে। তারপর খ, যে তাহলে ক থেকে তোমরা যে প্যাটার্নটি পেয়েছো সেখানে শেষ যে মানে শেষ সংখ্যাটি যা হবে তার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এবং আসলে এখানে আমি তোমাদের একটু হেল্প করি। তোমরা প্যাটার্নটি বের করার পর এটি সমান্তর ধারা কিনা বের করবে এবং তারপর সমান্তর ধারার সূত্র প্রয়োগেই তোমরা পরবর্তী সংখ্যাটি বের করবে। অথবা আরেকটি কাজও করতে পারো, যে পরপর দুটি সংখ্যার সাধারণ অন্তর বের করা হলে যে তৃতীয় যে সংখ্যাটি, পরবর্তী সংখ্যাটি তোমরা অবশ্যই বের করতে পারবে। এটাও একটি সহজ পদ্ধতি। এবার কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। আচ্ছা, এই চিত্রগুলো দেখে তোমরা নিশ্চয়ই যে পরবর্তী চিত্রটি বের করবে এবং তোমার উত্তর তুমি যাচাই করবে। ঠিক আছে? কেন? কারণ পরবর্তী চিত্রটা যে এরকম হবে, তাহলে সেটা এখন যাচাইটা কিভাবে করবে সেটি হচ্ছে যে তোমরা তোমরা যে এই প্যাটার্নটি যে গঠন করলে, তাহলে পরবর্তী চিত্রটি নিশ্চয়ই চতুর্থ চিত্র হবে। তাহলে ওই প্যাটার্নের ওই মানে উপযুক্ত সূত্র দিয়ে তোমরা চতুর্থ সংখ্যাটি কি হবে সেটি বের করবে এবং চতুর্থ সংখ্যার সাথে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা মিলে কিনা সেটিও বের করবে। যদি দেখো যে 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 মিলে গিয়েছে তাহলেই বুঝবে যে তোমার উত্তর সঠিক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। এবার 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে দেখো, প্রথম চিত্রে একটি ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে দেখো পাশাপাশি সংযুক্ত দুটি ত্রিভুজ, এবং যেখানে এই যে এই বাহুটি দুইটি ত্রিভুজের কর্ণ, এই যে এই চতুর্ভুজের কর্ণ নির্দেশ করছে। আর তৃতীয়তে এই যে পাশাপাশি সংযুক্ত তিনটি ত্রিভুজ, এবং প্রত্যেকটি ত্রিভুজের নিচে এই যে চিত্র 1, চিত্র 2, চিত্র 3 লিখেছি। আচ্ছা, তোমরা তাহলে এখন একটু কাজ করো, একটু খাতা কলম অবশ্যই তোমাদের সামনে আছে, তোমরা এই বাড়ির কাজটি একটু খাতায় লেখো। বা যদি কেউ যদি পারো, ইচ্ছা করলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তোমাদের এটি তোলার জন্য আমি 8 মিনিট সময় দিলাম।
এবং একটু দ্রুত করো, পরে খাতায় ফ্রেশ ভাবে বাকি কাজটি করো, বাকি কাজগুলো করবে। হ্যাঁ, আশা করি যে তোমাদের বাড়ি কাজ তোলা হয়েছে। এবার তো দেখো যে 2 নম্বরে 3টি এই যে চিত্র তোমরা তুলেছো। এবার 2 নম্বরের ক, খ আর গ সৃজনশীল প্রশ্নটি একটি দেখো পরবর্তী স্লাইডে। এই যে ক, এটি তুলো এখনই, চতুর্থ চিত্রে দেশলাই কাঠি সংখ্যা বের করো। এটা তুলো। খ হচ্ছে প্যাটার্নটি পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আর গ হচ্ছে শততম প্যাটার্ন। এখানে আসলে প্যাটার্ন না, এখানে একটু ভুল আছে, এখানে আসলে অ্যাকচুয়ালি চিত্র হবে, ঠিক আছে, চিত্র। এখানে আসলে প্যাটার্ন হবে না, এখানে একটু সংশোধন করে এখানে চিত্র হবে, কারণ সবগুলো চিত্র মিলেই কিন্তু আসলে প্যাটার্ন। ঠিক আছে, শততম চিত্র তৈরিতে কতগুলো দেশলাই কাঠি প্রয়োজন। মানে এখানে আবার একটু কথা আমি একটু বলি, যে শততম চিত্র তৈরিতে বলতে এখানে কিন্তু শুধু শততম চিত্রে কয়টি দেশলাই কাঠি এটা হিসাব করলে হবে না, প্রথম থেকে শততম পর্যন্ত মোট কতগুলো দেশলাই কাঠি সেটি কিন্তু আসলে তোমাদের বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এই যে এই 3টি অংশ একটু খাতায় তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। হুম। আচ্ছা, এবার তৃতীয় সৃজনশীল প্রশ্নটি একটু একটু দেখো, 3 নম্বর। 5, 13, 21, 29, 37। আশা করি তোমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোলা হয়েছে। এবার দেখো ক, 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে আজকে আলোচনার একদম শেষের দিকে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ দেখতে পেলাম। তাহলে এবং সেটি সেটি সংক্রান্তই কিন্তু এটি একটি সৃজনশীল প্রশ্ন। এবার তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। সেটি এই প্যাটার্নটি কি, কি ধরনের প্যাটার্ন উপলব্ধি করেই তোমরা বের করবে। আর গ হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এই 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমরা তুলে নাও। আশা করি যে 3টি সৃজনশীল প্রশ্ন তোমরা তুলেছো। তাহলে তোমরা আজকে তাহলে আমরা নতুন কি বিষয় শিখলাম, যে জ্যামিতিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন কে কিভাবে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নে রূপান্তর করা যায়, এবং সেখান থেকে একটি যে জ্যামিতিক প্যাটার্নের যে ওই ক্রম অনুযায়ী নির্দিষ্ট একটি যে চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন সেটি কিন্তু বুঝতে পারলাম। এবং তারপর বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করলাম, এবং একটি স্বাভাবিক সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা হয় সেটি আলোচনা করলাম। এবং পরিশেষে আমরা সৃজনশীল প্রশ্ন দিলাম। এখন সৃজনশীল প্রশ্নগুলো আশা করি তোমাদের তোলা হয়েছে। তোমরা যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করে আমাকে ইনবক্সে পাঠাবে। তারপরে যদি তোমাদের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে বা অস্বচ্ছতা থাকে, আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে অবশ্যই যে মেসেঞ্জারে আমাকে জানাবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যে তোমরা সবাই যে এই দীর্ঘকালীন করোনা পরিস্থিতির মধ্য দিয়েও তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং সক্রিয় থাকছো, সেই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। থ্যাংক ইউ অল।